এর মূল একটা কথা আছে যে ইম্পটেন্সি উইথ ডিপ্রেশন, নপুংসকতার সাথে তার বিষণ্ণতা বা চিন্তা থাকে মনের ভিতরে, এটা তার একটা মূল সমস্যা। আর এর ক্রিয়াস্থল হচ্ছে মন আর সেক্সুয়াল অর্গান। স্যার আপনার এখানে যদি প্যান থাকে স্যার, প্যানের শব্দ বোঝা যাচ্ছে না। আচ্ছা, ও এখন ঠিক আছে, এখন ফ্যান অফ করে দিছি। হ্যালো, এখন কি কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। জি, ঠিক আছে। যেটা বলতেছিলাম, এর প্রধান ক্রিয়াস্থল হচ্ছে যে স্থানগুলোতে বেশি ক্রিয়া করে, সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গান, ফিমেল অথবা মেল, যে যে কোনোটাই হতে পারে। আর মন, অ্যানাস, নার্ভ, চক্ষু, এই সমস্ত স্থানে তার ক্রিয়াটা বেশি থাকে। এটার ভিতরে দেখা যাচ্ছে যে প্রিমিচার ওল্ড এজ, মানে বয়সটা অল্প থাকলেও তাকে বৃদ্ধর মতো দেখাবে, যেটার কারণ হচ্ছে যৌনশক্তির অপব্যবহার বা অতিরিক্ত মাস্টারবেশনের কারণে এই সমস্যাগুলো তার দেখা দেয়। ফলে চেহারার ভিতরে অকাল বার্ধক্য দেখা যায়। আর সবসময় এই রোগীরা দেখা যায় যে মন মরা থাকে, স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড উদ্বেগ থাকে। তার যে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে সেটা সম্পর্কে তার উদ্বেগ থাকে এবং সম্পূর্ণ হতাশা থাকে। তার মনটা কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তা করে বিধায় সে হতাশাগ্রস্ত হয়, নিজের উপর নিজেরই বিশ্বাস থাকে না, এরকম একটা মন মানসিকতা থাকে। আর তার যৌন বিষয়ক চিন্তাধারাই সবচেয়ে বেশি, এই কারণে তার বিষণ্ণতা বাড়ে। নিজের উপরে কিন্তু সে হতাশ থাকে এবং উদাসীনতা থাকে খুব বেশি। সে নিজেকে বিশ্বাস করতে পারে না, বা তার উপরে যে একটা শক্তি থাকবে বিশ্বাসের, যে আমি এই কাজটা করতে পারবো কিংবা হবে আমার দ্বারা, সেই বিশ্বাসটুকু পর্যন্ত তার থাকে না। হতাশা বোধ সবসময় তার মনের ভিতরে বয়ে বেড়ায়। আরেকটা হচ্ছে মৃত্যুর পূর্বাভাস অনুভব করা। এটা কিন্তু অনেক মেডিসিনে আছে, কিন্তু এই মেডিসিনেও এই লক্ষণটা আছে যে মনে করে সে শীঘ্রই মারা যাবে, বা মৃত্যুর সময় পর্যন্ত নির্দিষ্ট করে বলে দেয় যে কখন মৃত্যু হবে, সেটাও সে বলে দেয়। মৃত্যুর অনুভূতিটা তার বেশি থাকে, ভয় থাকে মনে, মৃত্যুর ভয়। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আরেকটা আছে উইক মেমোরি। মেমোরিটা তার অনেক দুর্বল থাকে, খুব অল্পতে সে হারিয়ে ফেলে বা ভুলে যায়, কথার খেয়ে হারিয়ে ফেলে, এরকম স্মৃতিশক্তি দুর্বল। মস্তিষ্কটা তার ভারবোধ থাকে, ভার থাকে, মাথা ভার লাগে, অলসতা, চিন্তা করতেও বুঝতে কষ্ট হওয়া। যে কোনো বিষয় নিয়ে চিন্তা করলেও দেখা যায় যে একজন একটা কথা বললো, চিন্তা করলে আমি একটা তাড়াতাড়ি চিন্তা করতে পারছি, সেই রেসপন্সটাই সে 2 থেকে 3 মিনিট পরে দেয়, এরকম চিন্তা করতে দেরি হয়। আর বিশেষ করে অতিরিক্ত যৌন কার্যকলাপের পরে তার এই দুর্বলতা বেশি দেখা যায়। মনোযোগ দিতে পারে না কোনো কাজে, সে স্বাভাবিকের চেয়ে যে স্বাভাবিক একটা মনোযোগ আকর্ষণ করবে, ওই আকর্ষণটা তার থাকে না। ওই কাজে সে মনোযোগ অল্পতে হারিয়ে ফেলে বা মনোযোগ অমনস্ক হয়ে থাকে। মন 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 হারিয়ে ফেলে বা অন্যমনস্ক হয়ে যায়, হঠাৎ করেই সে কি করছে সেটা বুঝতে পারে না, এরকম একটা মনের ভিতর তার কাজ করে। মনোযোগ দিতে পারে না একটা কাজের ভিতরেও গুরুত্বপূর্ণভাবে। আর কোনো কিছু কেনাকাটা করলে সে দেখা যাচ্ছে এমন হতে পারে যে দোকানে ফেলে রেখে আসছে, পরবর্তীতে মনে হয়েছে, ওই যে আগে পরে আসলাম যে সে চিন্তা করতে দেরি করে। এই যে একটা দোকান থেকে একটা জিনিস কিনলো, সে ওইটাও নিতে ভুলে যায়, তখন সে ওই পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তার মেমোরিতে আসে যে
সে একটা কিছু দোকানে ফেলে আসছে। এটা চিন্তাটা তার মাথায় আস্তে আস্তে কাজ করার ফলে, দেরি করার ফলে সে ওই চিন্তাটা আস্তে আস্তে আসে। তখন মনে হয় যে আমি একটা জিনিস দোকানে ফেলে আসছি। এরকম একটা লক্ষণ খুবই প্রমিনেন্ট ভাবে দেখা দেয়। এটা কিন্তু তাদের থাকেই। ফিজিক্যাল দিক দিয়ে দেখা যায় যে যৌন শক্তির অবক্ষয়ের সাথে সাথে মানসিক বিষণ্ণতা ও স্নায়বিক শক্তির ক্ষয়। মানসিক বিষণ্ণতা যখন বেশি হয় তখন তার স্নায়বিক শক্তিটাও ক্ষয় হয়, এবং কি এখানে তার নার্ভাসনেস কাজ করে, এনার্জি থাকে কম, উইকনেসটা দেখা দেয় তখন। অতিরিক্ত ডিপ্রেশনের ফলে এই নার্ভাস হয়ে যায় এনার্জিটা। আর ইম্পর্টেন্সি সেক্সুয়াল অর্গানস কোল্ড, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা তার এগনাস কাজটা চেনার জন্য। নপুংসকতা তো আছেই, তার সাথে তার যৌনাঙ্গ ঠান্ডা বা অন্ডকোষটা তার ঠান্ডা হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং শিথিল ও ঢিলা, এমনকি উত্তেজনার সময়ও এই লক্ষণটা দেখা দেয় বেশি। ইচ্ছা ইচ্ছা আছে, কিন্তু সে এই ইচ্ছা থাকা সত্ত্বেও তার এই অন্ডকোষ ঠান্ডা হয়ে থাকে, আর এই তার অর্গানটা শক্ত হয় না। ইচ্ছা থাকা সত্ত্বেও শক্ত হয় না, এরকম দেখা দেয়। আর এই যে টেস্টিকলস কোল্ড, অন্ডকোষ ঠান্ডা, সোলেন ফোলা বা হার্ড অ্যান্ড পেইনফুল, শক্ত থাকবে এবং বেদনাদায়ক। ঠান্ডা থাকবে, শক্ত থাকবে এবং বেদনাদায়ক থাকবে, খুবই ব্যথা থাকবে। শক্ত আর ব্যথা, এটা ঠান্ডা থাকবে, একসাথে এই কয়েকটা জিনিস দেখা দিবে। আরেকটা হচ্ছে, এটা ফিমেলদের ক্ষেত্রে, স্তন্যদানকারী মহিলাদের দুধ না আসা বা হঠাৎ বন্ধ হয়ে যায়। এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে হঠাৎ করেই মায়ের দুধ বন্ধ হয়ে যায়। প্রায়ই বিষণ্ণতাও শীঘ্রই মৃত্যু হবে, এই ভয়ের সাথে সাথে এই লক্ষণটা থাকবে। এরকম ভয় থাকবে যে তার শীঘ্র মৃত্যু হবে, সে বাঁচবে না, এরকম সে বলবে। আর এই সদ্য প্রসব করা সত্ত্বেও তার দুধ, বুকের দুধ হঠাৎ বন্ধ হয়ে যাবে। তখন তার সাথে এই লক্ষণটা থাকবে যে সে মারা যাবে, মৃত্যু অতি সন্নিকটে, এরকম তার মনে কাজ করবে। আর যৌনাঙ্গের চুলকানি, এটা আছে, যৌনাঙ্গের চুলকানি থাকতে পারে। ত্বকে কুরে কুরে চুলকানি, স্কিন ইচিং, গ্রোয়িং স্কিন, ইচিং অফ স্কিন, ত্বকে কুরে কুরে চুলকানি, থেকে থেকে চুলকানি হবে। আর এটা চোখের চোখের তারা প্রসারিত হবে, পিউপিলসটা তার প্রসারিত হবে, মানে বড় হয়ে যাবে চোখের তারাটা। ওই সময় চোখের চুলকানি হয়। আর বমি বমি ভাব এবং অনুভূতি যেন নাড়ি ভুঁড়ি নিচের দিকে চাপ দিচ্ছে। বমি বমি ভাব থাকবে, সাথে এই অনুভূতিটা থাকবে যে তার মনে হয় নাড়ি ভুঁড়ি সব নিচের দিকে নেমে যাচ্ছে, এরকম একটা অনুভূতি। বমি বমি ভাব, সাথে নাড়ি ভুঁড়ি নিচের দিকে চলে যাচ্ছে, এই চাপবোধ এরকম থাকবে। আর লিউকোরিয়াটা স্বচ্ছ অথবা হলুদ রঙের স্রাব, যা কাপড়ের দাগ ফেলে। এই অবস্থা হতে পারে যে লিউকোরিয়া হলুদ বা কাপড়ের দাগ লেগে যায়, এরকম একটা পরিস্থিতি হবে লিউকোরিয়া। বারবার গনোরিয়া রোগের ইতিহাস, এই রোগীদের বারবার গনোরিয়া রোগের ইতিহাস থাকতে পারে, অথবা বারবার এই রোগটা দেখা দিতে পারে, এরকম। নড়াচড়ায় বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি এবং হাঁটলে গরমে এটা অ্যাগ্রাভেশন হবে। আর উপশম, চাপে খোলা বাতাসে। আর এই ওষুধের মূল কথা হচ্ছে যে যৌন অতিরিক্ত তার পরিণতির শরীর ও মনের একসাথে পতন, দুটি কিন্তু একসাথে দেখা যাবে। অঙ্গ শীতল শিথিল এবং মন বিষণ্ণ, মৃত্যু ভয়, এইগুলা অবশ্যই থাকবে
এই দুটি লক্ষণ মিলে যখন একজন রোগীকে দেখা যায় তখনই কিন্তু এগনাস কাস্ট আমরা ভাবতে পারি। এটা জিবিকি নোট থেকে আমি পড়লাম। আপনাদের এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর মূল সুরটা এই ওষুধের মূল সুরটা কি, কে কি বুঝছেন একটু বলেন, আমি শুনি, তারপরে আরো কথা বলছি। হ্যালো। জি, জি আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার মূলত হচ্ছে যে ওষুধের যে লক্ষণ, মানসিক লক্ষণ এবং কি আপনার শারীরিক যে লক্ষণগুলো আসে, তার মধ্যে হুম হচ্ছে হুম যে সমস্ত রোগীরা আপনার অতীতে মাস্টারবেশন বা অতিরিক্ত যৌনক্ষয় বা বীর্যক্ষয়ের কারণে যে প্রবলেমগুলো আসে, মূলত আমরা এই মেডিসিনটা এই জন্য ব্যবহার করা যাবে। জি, এদের মধ্যে লক্ষ্য করতে হবে যৌন ক্ষমতা এবং নিজের যে আত্মবিশ্বাস কমে যাওয়া, জি জি, মৃত্যু ভয়, এ- মৃত্যু মৃত্যু ভয়, ভয়। হ্যাঁ, আবার যৌন কিছু আকাঙ্ক্ষা আসছে হুম, কিন্তু শীতলতার কারণে পারতেছে না। তারপর এটা তো অন্ডকোষে প্রবলেম। জি, হুম 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 বলেন। যে অন্ডকোষের যে শীতলতা বা আপনার যে যৌন আকাঙ্ক্ষা থাকার পরেও তার জনন আপনার নিষ্ক্রিয় থাকার কারণে যে সমস্যাটা হয়, ইভেন আপনার হচ্ছে যে তার মৃত্যুপথ আছে এবং হীনমন্যতা এবং অকাল বার্ধক্য, এই হুম বিষয়গুলো আসবে আর কি। জি স্যার। জি, এটাই আসলে মূল, যে যৌন ক্ষমতা কম এই যৌন ক্ষমতা কম সাথে তার মানসিক হতাশাভাব এবং স্নায়বিক দুর্বলতা, এই তিনটা কিন্তু একসাথে গাঁথা থাকবে। এইগুলা কিন্তু কোনোটার সাথে বাদ যাবে না, ঠিক আছে? এই তিনটা কিন্তু থাকবেই। সাথে থাকবে কি মৃত্যু ভয়, উদাসীনতা, আনমনা, ভুলে যাওয়া, ঠিক আছে? এগুলার সাথে সাথে এগুলা মনে করেন যে একটার সাথে একটা সম্পৃক্ত, কোনোটা ছাড়া এই রুগী কিন্তু ভাবা যাবে না, এইগুলা কিন্তু থাকবেই। এগুলো আপনার মানসিক লক্ষণের ক্ষেত্রে যাই হোক, এই কয়েকটা লক্ষণ কিন্তু একদম কম্পালসারি এই ওষুধের জন্য বাধ্যতামূলক আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমরা চিন্তা করতে পারবো না। যেমন যৌন ক্ষমতা কম সাথে মানসিক হতাশাভাব এবং স্নায়বিক দুর্বলতা, ঠিক আছে? মৃত্যু ভয় আছে, উদাসীনতা আছে, তার সাথে কি আনমনা, ভুলে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল, এইটা তো অবশ্য থাকবেই। আর সে যে কাজকর্ম করছে, মানে আগের যে কাজ করছে, এখন আমার কাছে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, সে সব সময় এর জন্য অনুশোচনা করবে, ঠিক আছে? যে কাজ করছে, খারাপ কাজ করছে, সে তার জন্য কিন্তু একটা অনুশোচনা থাকবে তার মনের ভিতরে। সেটা কিন্তু প্রশ্ন করলে জানা যাবে সে এর জন্য অনুশোচনা বোধ করতেছে বা তার জন্য লজ্জিত। সে এই রাত্রে শুয়ে শুয়েও এই অনুশোচনাটা বোধ করতে পারে, এটা কিন্তু তার ভিতরে থাকবে। আর বিবাহিত ব্যক্তিদের স্নায়ু দুর্বল, অকাল বার্ধক্য, বারবার গনোরিয়া আক্রমণের ইতিহাস থাকবে এই রোগীদের। যৌন ক্ষমতা এবং নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস কমে যাবে, এটা কিন্তু এই টেনশন, মানে যে বিষণ্ণতা, এইগুলা নিয়ে সে ভাববে সব সময়, তার উপরে তারই বিশ্বাস থাকবে না, এরকম একটা তার পরিস্থিতি থাকে। সেজন্য কিন্তু সে ভুলে যায়, এই যে ভুলে যাওয়া মনটা, এটা কিন্তু এই কারণেই সে সবসময় একটা ভিতরে থাকে, একটা চিন্তায় থাকে। সে যে আসসালামু রানিং আলাইকুম একটা রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলতে পারেন। জি ভাই, কিছু বললে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে। স্যার, এক্ষেত্রে আমরা এক কথা বলতে পারি যে রোগীর আত্মবিশ্বাসের ঘাটতি, অবশ্যই দাম্পত্য এটা তো দাম্প- থাকবে। দাম্পত্য দাম্পত্য জীবনে তার পুরোপুরি সে আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, হীনমন্যতা বকবে, তো এটা স্বাভাবিক। মানসিক যে সমস্যাগুলো বলছেন স্যার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে যে তার দাম্পত্য জীবনটা এক ধরনের বিভীষিকাময় উঠবে। হ্যাঁ, এখানে আর স্যার আরেকটা তার ছিল একটু স্যার, বিষয়টা এটা হলো যে স্যার, আমরা যখন এই ওষুধটা প্রয়োগ করবো সেক্ষেত্রে আমাদের পাওয়ার বা মাত্রা কেমন হবে, বা আমরা এটা কোন পর্যায়ে করবো, এইটার বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করে দেন আমাদের জন্য একটু সহজ হয় স্যার। জি, পাওয়ার মাত্রা এটা
এই মেডিসিন পড়ার পরপরই কিন্তু বোঝা যাবে না। পাওয়ার মাত্রা বোঝার জন্য হইলে অনেক এখানে অনেক জিনিস আছে, সেগুলা অ্যাপ্রোপ্রিয়েট যখন আপনি জানবেন তখনই আপনি পাওয়ার মাত্রার ভিতরে যাইতে পারবেন। সেজন্য আমাদের জানতে হবে লেভেল অফ হেলথ, এটা খুবই জরুরি। একটা মানুষের লেভেলটা কোন লেভেলে আছে, তখন আমরা কিন্তু এই পাওয়ার মাত্রা কখন দিব কখন দিব না, কখন মাত্রা ফাইটন বা প্লাসিবো চলবে, এগুলা কিন্তু এই লেভেল অফ হেলথ না জানলে, আমি কি বললাম না বললাম এটার উপরে রুগী ডিপেন্ড করে না। রুগী কোন লেভেলে আছে হেলথ, ওই হেলথের লেভেলের উপরে ওষুধের মাত্রা ডোজ সম্পূর্ণ নির্ভর করে। ঠিক আছে, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে যে এত শক্তি এত শক্তি, এটা 7 দিন থেকে 8 দিন কাজ করে, তারপরে 1000 এটা দেখা যায় যে আরো বেশি কাজ করে, এরকম লেখা থাকে, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এরকম না। বাস্তব এটা হচ্ছে লেভেল অফ হেলথ, যার যে লেভেলে আছে ওই লেভেলের হেলথ যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই তখন রোগীর আপনার কন্ডিশন বিবেচনা করে তারপরে মাত্রা নির্ধারণ করতে হবে। হুম, সেটা 2 বছরের শিশু হোক অথবা 2 মাসের হোক অথবা 50 বছরের ব্যক্তি হোক, সেই ক্ষেত্রে মাত্রা কম বেশি যেটা হোক, তার হেলথ লেভেল অনুযায়ী তার প্রয়োগ করতে হবে। সেজন্য আমাদের আরো পড়াশোনা করতে হবে, জানতে হবে ওই বিষয়টা, তখন আপনার মাত্রাটা একুরেসি বুঝতে পারবেন। ঠিক আছে, মানে এলোপ্যাথিকের মতো এরকম বলা যাবে না যে সকালবেলা না একটা বিকালবেলা একটা, না 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 না, এটা 20 কখনোই পর না, 10 পর কখনোই এরকম না। কোনো ধরনের এবং কি আগাম আগাম বলা একটা যাবে না। না না, এবং কি একটা মেডিসিন স্পেসিফিক ভাবে বলা যাবে না যে এটা অ্যাগনাস কাস্ট, এটা আপনার যৌন ক্ষমতা বাড়াবে এই ওষুধ। এটা আপনার দেখা যায় যে এমনও হতে পারে যে এই আপনার বন্ধ্যাত্ব রোগী আছে, মেয়েদের, যে মেয়েদের হতে পারে ছেলেদের হতে পারে, ভালো হয়ে যাবে এই ওষুধে, তার যদি এই মেডিসিনের সাথে তার সব লক্ষণগুলা মিলে। আছে ফিস্টুলা আছে, এই রোগটা ভালো হইতে পারে এই ওষুধে, এরকম। কোন রোগ কোন ওষুধে ভালো হবে এটা কিন্তু স্পেসিফিক নাই, কোথাও নাই, কিন্তু প্যাটার্ন হিসেবে মানুষ কিন্তু ইউজ করে যে এই অমুক রোগের অমুক ওষুধ, রাস্টক্স দিলে ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে, বেলেডোনা দিলে জ্বর ভালো হয়ে যাবে, এটার এত পাওয়ার দিতে হবে, এটা কিন্তু আসলে ঠিক না। সব ক্ষেত্রে কিন্তু কাজও করবে না। আপনারা যারা প্র্যাকটিস করেন তারা বুঝবেন যে কতটুকু কার্যকর বা কার্যকর না। যেমন একটা কথা আছে যে এরকম আছে না ডাক্তার, একটু অন্য প্রসঙ্গে কথা বলি, অনেক ডাক্তারই আছে যে 5টা 10টা ওষুধ কিন্তু দেয়, রুগী গেলে দেখা যায় যে কয়েকটা সিরাপও দেয়, আবার হোমিও ওষুধ একটা মাদার দিল, আবার গ্লুবেলসে দিল, এটা আপনি এরকম এরকম করে খাবেন। রুগী গেছে টনসিল নিয়ে, সে রুগীর ওষুধ দিচ্ছে, দেখা যায় রুগী 7 দিন কিংবা 15 দিন পরে ডাক্তার সাহেবের কাছে আসছে, ডাক্তার সাহেব আমার টনসিল তো একটু হালকা কমছে কিন্তু পুরোপুরি ভালো হয় নাই। এখন এই ডাক্তার যে 5টা ওষুধ দিয়েছে, এই 5টা মেডিসিন প্রয়োগ করছে, 15 দিন খায় আসছে, এই ডাক্তার কি বলতে পারবো যে এই কোন মেডিসিন 5টার ভিতর থেকে কোন মেডিসিনে কাজটা করলো, অথবা সবটি মেডিসিনে কাজ করলো নাকি? এটা কি সম্ভব বলা? আপনারা কেউ বলেন, স্পেসিফিক ভাবে কি বলতে পারবো কোন মেডিসিনটা এই এই অল্প যে কমছে, এই এই কতটুকু যে কমছে কোন মেডিসিনে কাজ করলো? অথবা আপনি কেউ যদি 5টা মেডিসিন প্রয়োগ করে বলতে পারবো, তখন কোন মেডিসিনের পাওয়ারটা আপনি বাড়াবেন কমাবেন? জি বলবেন প্লিজ, রোগী তো একটু আরাম পাইছি, এখন কোন মেডিসিনের ওষুধের পাওয়ার দিবেন আপনি বাড়ায় অথবা কমায়? কেউ বলেন, এরকম তো আছে আছে না? জি স্যার, এরকম আছে। এখন আপনারাই বলেন, যদি আপনি 5টা মেডিসিন দিলেন, আপনি 5টা হ্যালো। মেডিসিনের কোন মেডিসিনের পাওয়ার বাড়াবেন অথবা কমাবেন? হ্যাঁ স্যার, জি এটা তো আসলে এই হ্যানিম্যানের, মহাত্মা হ্যানিম্যানের যে চিকিৎসা, সেটা তো এই চিকিৎসা না, এটা তো অপচিকিৎসা। এটা তো সেটাই তো ব্লাইন্ড বলছি। থেরাপির মতো, যেটা দিয়ে লাগে এবং এটার আচ্ছা ফাইনাল রেজাল্ট আচ্ছা, আসবে না, মানে সম্পূর্ণ ব্লাইন্ড আরোগ্য থেরাপি রোগীর হবে না। দিলেন, হ্যাঁ ব্লাইন্ড এইটাই তো থেরাপি দিলেন, চলতেছে এখন। এটাই কিন্তু চলছে, কিন্তু আমরা এখানে হোমিওডাইজেস্ট, ঠিক আছে, এখানে কিন্তু এইগুলা শিক্ষা হবেও না দিবেও না। ঠিক আছে, এখান থেকে আপনি পিওরটাই পাবেন, পিওরটাই নিবেন। যদি আপনার
অন্যরকম মন থাকে তাহলে মনে করেন যে হোমিওপ্যাথি আপনার জন্য না, যে আপনি 10টা 5টা মেডিসিন দিয়ে চিকিৎসা করবো। আপনি একটা মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন, কিভাবে করবেন, কি উপায়, এগুলা কিন্তু হোমিওপ্যাথি প্রোভাইড করতেছে। আপনারা আশা করি এখানে থাকলে, যুক্ত থাকলে অবশ্যই সবকিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, এর মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে, এই জন্য এই মেডিসিনটা কোন রোগীর কতটুকু পটেন্সি দিব আমি, এটা আপনাদের আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। যখন আপনারা এই জিনিসগুলা অর্জন করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আমি আসলে কতটুকু প্রয়োগ করব, কখন প্রয়োগ করব, কখন করব না, এগুলো আপনারা সরাসরি সব ভাইয়া আপনি বুঝতে একটু পারবেন। মিউট করলে স্যারের কথাগুলো শুনতে সুবিধা হইতো। হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। সেজন্য যে ভাই প্রশ্ন করছিল যে এই ওষুধের যে ডোজ পটেন্সি কিভাবে দিব, বলতে পারলে উপকৃত হইতো। আসলে এটা বলার মতো না, এটা অর্জন করতে হবে আপনাদের। এই বিষয়গুলো জানলে তখন আপনি অটোমেটিক বুঝবেন যে আসলে আমি এই রুগীকে কি দিব, কখন দিব, কখন দিব না, কোনটা রোগ কোনটা রোগ না, এগুলা সমস্ত কিছু বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আপনার কাছে ক্লিয়ার থাকবে তখনই আপনি একটা মানুষকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারবেন। না হয় কিন্তু সঠিক চিকিৎসায় পৌঁছানো খুবই কঠিন। হোমিওডাইজেস্টে এইগুলা সবকিছুই প্রোভাইড করে। কিভাবে একটা ডাক্তার সঠিকভাবে চিকিৎসা, ক্লাসিক্যাল ওয়েতে চিকিৎসা করবে, এগুলা সবকিছু এখানে শেখানো হবে। আপনারা যুক্ত থাকলে, লেগে থাকলে, পরিশ্রম করলে অবশ্যই আচ্ছা স্যার, আমার এই একটা প্রশ্ন ছিল। বিষয় হুম করতে পারেন। স্যার, আমরা কি 4th ইয়ার মানে শেষ করতে করতে বা ইন্টার্নের মধ্যে কি এই জিনিসটা আয়ত্ত করতে পারবো, যে মানে কোন রোগীকে কতটুকু মাত্রার ওষুধ দিতে হবে, বা আমাদের নির্বাচনকৃত ওষুধটা কতটুকু সঠিক, এটা কি আমরা কনফিডেন্সের সাথে আয়ত্ত করতে পারবো, নাকি আমাদের কোনো ভালো ডাক্তারের সাথে প্র্যাকটিস করতে হবে বা চেম্বারে থাকতে হবে? এটা যদি একটু আসলে বলতেন। 4th ইয়ার শেষ করলেই যে আপনি পারবেন, আবার না করলে পারবেন না, এটা কোনো এই যুক্তিসঙ্গত না। আপনি যদি অবশ্যই চেষ্টা করেন যে আমি এই বিষয়গুলো অর্জন করবো, আমি পড়বো, অবশ্যই পারবেন, কেন পারবেন না। কিন্তু আপনার চেষ্টা করতে হবে। কিন্তু কলেজ থেকে পড়ে যে এই বিষয়টা ক্লিয়ার হবে না, এটা আমি সিউরিটি দিতে পারছি না। কারণ আপনারা তো কলেজে যান, ক্লাস করেন, বুঝেনি তো কলেজে কি কি দিচ্ছে কি দিচ্ছে না। ঠিক আছে, কিন্তু হোমিওডাইজেস্টের 1 বছর মেয়াদি যে কোর্সগুলো ছিল, এখন বর্তমানে ওটা ভেঙে ভেঙে করার সিদ্ধান্ত নিয়েছে। এটা চালু হবে শীঘ্রই। তখন আপনারা যদি অ্যাড হন তখন এখান থেকে এগুলা 1 বছরের যে কোর্সগুলা, এগুলা আলাদাভাবে এটা করার একটাই আছে, এটা নিবে ইনশাল্লাহ। অবশ্যই জানতে পারবেন আপনারা সবাই। কিন্তু এখানে যদি যুক্ত থাকেন অবশ্যই ভালো কিছু পাবেন, এটাই আশা রাখেন। এখান থেকে খারাপ কিছু বা ভুল কোনো কিছু শিখতে পারবেন না। ক্লাসিক্যাল ওয়ে যেটা, ওইটাই মূলত এখানে শেখানো হয়, হোমিওপ্যাথিস্ট এটাই প্রোভাইড করে। এখন আপনার যদি বিশ্বাস অথবা ইচ্ছা থাকে, ইচ্ছা মূল থাকতে হবে যে আমি আসলে ভালো কিছু শিখবো, মানুষকে ভালো জিনিস দেবো, তাহলে আপনি যুক্ত থাকেন, অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু আপনি শিখলে 1 বছর যদি ভালোভাবে এগুলো আয়ত্ত করেন, অবশ্যই আপনি অনেকটাই বুঝতে পারবেন। তা দেখা যায় যে ভালো স্যার, ডাক্তারের। জি, বিষয়টা হলো যে স্যার, আপনি যে লেকচারটা দিচ্ছেন শীত থেকে, এগুলা কি আমাদেরকে প্রোভাইড করা হবে, না আমরা নোট করে নিব? না, শীত তো আমি যেটা থেকে লেকচার দিছি এটা শুধু একটা মেডিসিন থেকে দিছি, তারপরেও তো আমি এক্সট্রা আমার ইয়ে থেকে বললাম। কয়েকটা মেডিসিনের আমি করছি, এগুলা দিয়ে দেওয়া হবে, আরো আছে, এটাও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। পিডিএফ ফাইলগুলো থাকলে আমাদের জন্য সুবিধা হবে। ভিডিও তো থাকবে, আমাদের লেকচার ভিডিও থাকবে অবশ্যই। না, পিডিএফ ফাইলটা দিলে আমরা দিয়ে ও, দিই। পিডিএফও দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। সব ক্লাসেরই পিডিএফ আছে, দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মেডিসিন সম্পর্কে আরো কারো হ্যাঁ, প্রশ্ন হ্যালো থাকলে। স্যার। জি, জি। আচ্ছা স্যার, একটু জানার জন্য, হোমিও ডাইজেস্ট থেকে কি আমরা যে ইন্টার্নি যে সময়টা, ইন্টার্নি এখান থেকে কি ইন্টার্নি করায়?
জি, এখান থেকে ইন্টার্নি করানোর সুযোগ আগে ছিল না, এখন হয়েছে, করতে পারবেন। সেজন্য আপনার পাশ করে বের হওয়ার পরে এটা আবেদন করতে হবে। এটা এই সম্পর্কে মাহফুজ স্যার ভালো বলবে। ইন্টার্নি করতে পারবেন সেই হোম ক্ষেত্রে এডুকেশন স্যার থেকে। আমি তো ফেনীতে থাকি, তো ইন্টারনেটে আমি কোথায় করব, কিভাবে করব? মাহফুজ স্যার কি লাইনে আছেন? থাকলে একটু বলতে পারেন। আগে আমরা পাস করে নেই, 4 বছরের কোর্স শেষ হোক, রেজিস্ট্রেশন প্রাপ্ত হ্যাঁ, না একটু হই, জানি, তারপরে জানলে অসুবিধা তারপরে নেই। আমরা এটা এটা আরো পরের কথা, এখন আসছে আমরা জি। ক্লাসে না আগাইছি। আগেই জানতে হবে, ডাক্তার হলে সব আগেই জানতে হবে, গোজা মিলে বাংলাদেশ হলে হবে না। ঠিক আছে, এখানে সুযোগ সুবিধা আছে, আপনারা যোগাযোগ করলে অবশ্যই এই সুবিধা পাবেন। এখন ফেনী থাকলে আচ্ছা ঠিক আপনার আছে। যদি ইন্টার্নি করার একান্ত ইচ্ছা থাকে, যেখানে ইন্টার্নি করায় সেখানে উপস্থিত হয়ে থেকে ইন্টার্নি করতে হবে, ঠিক আছে? আর এখানে আমার সায়েন্স স্যারের কাছে কিন্তু দেশের বাহির থেকেও ইন্টার্নি করার জন্য গত বছরও আসছিল, এই বছরও মনে হয় আসবে। ঠিক আছে, বাইরে থেকে ইন্টার্নি করছে অনেকেই। এটা কি অনলাইন হবে? না, গত অনলাইনে, সরাসরি সরাসরি। মাহফুজ স্যার গত একটা ক্লাসে বলছিল যে আপনাদের নাকি শিক্ষকরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, এবং অনেকের নামও বলছে যে অমুক ডিস্ট্রিক্টে অমুক আছে, আপনারা করতে পারবেন। এই হ্যাঁ, প্রশ্নের অনেক উত্তর, অনেক অনেক হ্যাঁ, অনেক ইয়ে এদেরকে নামও আছে। বলছে যে আপনি টাঙ্গাইলে আছেন অমুক জায়গায়, শাহিন মাহমুদ স্যার এটা করতে পারবেন, এরকম দুই একটা উদাহরণ দিয়ে হুম। বলছে। ওর জায়গায় আপনারা ওর পাশ করেন, তারপরে এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। জি, মাহফুজ ওইটা স্যার বলছেন সমস্যা হবে আপনাকে। না। যারা পাস করছেন তারা যোগাযোগ করে ইন্টারনেটে যোগ দেন, আর যারা করেন নাই তারা করেন, তারপর ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আল্লাহ যদি তৌফিক দেয় সবাই করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল যে মানে কিছুদিন মানে মনে রাখার কি কোনো টেকনিক আছে, বা কোন মেডিসিন গুলো আমরা কোন ধরনের রোগী দেখলে আগে মাথায় আনবো, অথবা আম, এখন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায় যে কিছু ভিডিওতে মানে ডাক্তাররা শর্ট হচ্ছে যে আপনার শর্ট ভাবে দেখান। ব্যাটারি থেকে, হ্যাঁ, বেছে ল্যাপটপ বা একটা হ্যান্ড প্যাড থেকে বেছে মানে বের করতেছে, ওগুলাকে আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যে পড়ে কিনা, এগুলো যদি একটু ক্লিয়ার করতে না, কারণ আমরা নতুনরা তো অতটা বুঝতেছি না যে কোনটা ঠিক কোনটা ভুল। আসলে ক্লাসিক্যাল ওয়ে হলো হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ বুঝেন? না স্যার, বুঝি না। শুধুমাত্র এই হলিস্টিক হোলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে যখন অ্যালোপ্যাথিক সিস্টেম যেটা, সেটা আর কি। আপনার সমস্ত কিছু বিবেচনা করতে হবে। শুধুমাত্র রুগীর এই আপনি লক্ষণ নিলেন, কখন আহ, ঘুমাইলে ভালো লাগে অথবা ঠান্ডা শীত এগুলা নিলেন, এগুলাই না। সে কোন পরিবেশে থাকতে ভালোবাসে, কোন আবহাওয়া, ওয়েদার, সবকিছু মানে খুঁটিনাটি যা আছে সবকিছু নিতে হবে। অমাবস্যার রাতে তার কেমন লাগে, সমুদ্রের পাড়ে গেলে কিরকম অবস্থা হয়, রোগ বাড়ে না কমে, মানে মোটামুটি মানে রুগী বুঝে, রুগীর কন্ডিশন দেখে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করে ওগুলা পুরাটাই আপনার কভার করতে হবে। হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে এটাই। ঠিক আছে, তখন আপনি রুগীটার সব টোটালিটি যখন নেবেন তখন আসবো আসল পিকচার, পুরাপুরি মেডিসিনের সাথে মিলবে অথবা সিমিলার হবে। মানে এমন রুগী নাই যে একবার 100% 100 মিলবে। কিছু কিছু রুগী থাকে, দেখা যায় যে তাদের সমস্ত লক্ষণ ওই রকম মিলে না, দু একটা লক্ষণের সাথে মিলে ওষুধ দিতে হয়, এগুলা কিনুর প্রেসক্রিপশন, ওটা আস্তে আস্তে বুঝবেন। সামনে আগাই আমরা, আরো অনেক ক্লাস পাবেন। এটা তো আমাদের একটা ফ্রি সার্ভিস, এখানে মোটামুটি যেগুলা পাবেন এগুলা ভালো পাবেন। আর আছে যে যেগুলো হোমিওডাইজের থেকে যে পেইড কোর্স আছে 1 বছর মেয়াদি, ওখানে যুক্ত হলে তখন আরো ভালোভাবে ওইখান থেকে মনে করেন যে সবগুলাই আয়ত্ত করতে পারবেন। এখানে হোলিস্টিক অ্যাপ্রোচ আছে, এখানে বুঝতে হবে আপনার ফিজিক্যাল, মেন্টাল, তারপরে আপনার এই প্যাথোলজি, সবকিছু কিন্তু আন্ডার থাকতে হবে, আপনার সবকিছু জানা থাকতে হবে। শুধুমাত্র আপনার লক্ষণ মিলেই কিন্তু একটা রুগীকে এখন পসিবল না, এখন কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। ঠিক আছে, একটা রুগীর আপনি কথা বলে তার ব্লাড কাউন্ট কিরকম, তার হোয়াইট ব্লাড সেল কতটুকু আছে কিংবা কি, এগুলা কিন্তু আপনি কথা বলার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হতে পারবেন না। রুগীর ব্লাড সেল গুলা কি পরিমাণে কতটুকু আছে, কতটুকু থাকলে নর্মাল বা বেশি আছে,
যে রোগীর ওই পরিস্থিতি থাকবে তাকে কিন্তু আপনার টেস্টের মাধ্যমে ওই ডায়াগনোসিসটা করতে হবে, তখন আপনার ওই টেস্ট রিপোর্ট লাগবে। এমন আছে ডাক্তার যে হোমিও ডাক্তার আমাদের কোনো লাগে না, কি বলে, পরীক্ষা নিরীক্ষা লাগে না এরকম বলে, এরকম আসলে না, পরীক্ষা লাগলে আপনি দিবেন, ওই হিসাবে আপনার ডায়াগনোসিস করতে হবে, তখন আপনি প্রগনোসিসও করতে পারবেন ওইভাবে। ঠিক আছে, সমস্ত কিছু জানতে হবে, শুধু এক পাক্ষিক জিনিস যাই না আপনি ডাক্তারি করতে পারবেন না, সমস্ত কিছু একটা রাখতে হবে। স্যার এখানে একটু অ্যাড করি আপনার সাথে। আমি ফেনী থেকে বলতেছিলাম বাবলু। মূলত হচ্ছে যে আমাদের যে হোমিওপ্যাথির যে পিছিয়ে পড়ার এটা একটা কারণ, প্যাথোলজিটা আমরা গুরুত্ব দিচ্ছি না। ইভেন প্যাথোলজি আমরা অনেক অবশ্যই ডাক্তার গুরুত্ব দিতে হবে। অনেক ডাক্তার দেখতেছি তারা অনেক কঠিন কঠিন রোগ নিয়ে যাচ্ছে, বাট ওরা প্যাথোলজি থেকে কোনো মাইতে বুকলেট নাই। ইভেন তারা ওষুধ দিয়ে দিচ্ছে, লক্ষণ ভিত্তিক দেখা গেল যে দিন শেষে ওনার ট্রিটমেন্টটা প্রপারলি পাচ্ছে না, এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথির নামটা খারাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই বিষয়টা, এগুলা এই যে প্যাথোলজিটা আমাদের আমাদের টেস্টগুলো নিয়ে যদি ডাক্তার প্রপারলি যদি ট্রিটমেন্টে যায়, সেক্ষেত্রে রোগীও ওনার আত্মবিশ্বাসটা থাকবে যে হ্যাঁ ডাক্তার আমার রোগটা ধরতে পারছে, এটার জন্য এই টেস্টটা দিছে, দেন আমাকে এই ওষুধটা মেডিসিনটা ব্যবহার করার জন্য বলছে। এখন হ্যাঁ আন্দাজে হ্যাঁ, বলেন। এখন দেখা গেল যে অনেক ক্ষেত্রে ডাক্তারেরা, বিশেষ করে হোমিওপ্যাথিক লাইনে ডাক্তারেরা আপনার এই ব্যাপারে খুবই উদাসীন, যার কারণে আমাদের যে একটা পপুলারিটি বা যেটা আমাদের হোমিওপ্যাথির যে ইয়াটা থাকার কথা, বাংলাদেশের যে একটা পরিচিতি বলেন বা আপনার ইয়া থাকার কথা, আমরা এটা পাচ্ছি না। বেনিফিটটা অ্যালোপ্যাথিকটা নিয়ে যাচ্ছে। হুম, এই জন্য আমাদের আগে আসতে হবে। আর এই যে মেডিসিন আমরা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, দেখা যায় যে আমাদের ডাক্তারদের থেকে অনেক রোগীরা এখন অনেক অ্যাডভান্স, এরা নিজেরাই এলোপ্যাথি ডাক্তার দেখে দেখে অভিজ্ঞতা হয়ে যায়, টেস্ট থাকে এক গাদা। যখন হুম, এলোপ্যাথিক ফেল করে তখন ওই টেস্টের সব কাগজ নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তার চেম্বারে আসে এবং আইসা এটা ভালো। আগেই টেস্ট গুলো দেখায় বলে যে আমি তো এই টেস্ট করছি, এই টেস্ট করছি, এই সমস্যা ভালো হয়েছে, এটা ভালো হয় নাই, আর সর্বোচ্চ আপনার কাছে আসছে, আশা করি আপনি এটা টেস্ট দেখে ভালো করতে পারবেন। এখন যদি স্যার আমরা নিজেরা প্যাথোলজি সম্পর্কে ধারণা না থাকে তো ওই টেস্ট গুলো এসে আমরা বুঝবো না, এই জন্য আমাদের স্কিল ডেভেলপ করলেই আশা করা যায় এই সমস্যাগুলো ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের, জি জি, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা প্যাথোলজি। আর এই প্যাথোলজি সবকিছু মিলে যখন আপনি একটা রুগীকে প্রগনোসিস করতে পারবেন, প্রগনোসিসটা তো বুঝেন, প্রগনোসিসটা কি জানেন? কেউ যে বুঝে বলেন যে প্রগনোসিসটা কি। ডায়াগনোসিস আর প্রগনোসিস কিন্তু দুইটা দুই জিনিস। প্রগনোসিস কি কেউ জানলে বলেন, না হয় আমি বলছি। আচ্ছা, ডায়াগনোসিসের ভিত্তিতে প্রকৃত অর্থেই রোগটা নির্ণয় করার একটা কৌশল। প্রগনোসিস হলো আপনার যে রুগী আসছে তাকে দেখলেন, দেখার পরে আপনি মেডিসিন প্রয়োগ করবেন, তারপরে মেডিসিন প্রয়োগ করার পরে আপনার যে ডেভেলপমেন্টটা হবে রুগীকে অগ্রিম আপনি বলে দিবেন আপনার এই এই সমস্যাটা হইতে পারে। মানে আপনি একটা রুগী আসছে, মনে করেন চুলকানি নিয়ে আসছে, খুব বেশি একটা চুলকানি নাই, কিন্তু সে মলম টলম দেওয়ার পরে সে এখন আরাম আছে কিন্তু ভালো হচ্ছে না, এরকম একটা রুগী আসছে। তখন তার টেস্ট নাই কিছু নাই, কিন্তু আপনি একটা মেডিসিন আসছে, তাকে দেখলেন, দেখার পরে সমস্ত কিছু মিলে মেডিসিন যেটা দিবেন সেটা সঠিক, ঠিক আছে। তখন আপনি বলবেন যে আপনার যে চুলকানি আছে, এই মেডিসিন খাওয়ার পরে আপনার চুলকানিটা বাড়তে পারে বা এরকম এরকম হতে পারে, এই কথাটা যদি রুগীকে বলতে পারেন, তখন ওষুধ নিয়ে গেল, খাইলো, খাওয়ার পরে আপনার কথার সাথে ও মিল পেল না, ডাক্তার বলছে তো এটা বাড়ছে, তখন আপনার উপর থেকে তার কি বিশ্বাস উঠে যাবে নাকি বিশ্বস্ত হবে? বাড়বে, এটা কিন্তু বিশ্বাস বাড়বে এবং রোগীর এটাই প্রতি তার কিন্তু ভক্তি প্রগনোসিস, বাড়বে। এটা হলো প্রগনোসিস, ঠিক আছে। Prognosis। আপনি যে রুগীকে বলে দিলেন যে আপনার এটা এরকম হতে পারে, এরকম যে একটা বললেন, এটা কিন্তু প্রগনোসিস, যে ওষুধ খাওয়ার পরে কি হবে, এটাই প্রগনোসিস। এটা আপনার অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে হবে। আর মেডিসিনের যে কাজ, যখন আপনি এই সম্পর্কে বুঝবেন ভালো, আর রোগ কিভাবে ভালো হয়, হেরিং ল, চারটা কিন্তু ল আছে, গত ক্লাসে আমি বলছি। এই লটা যখন পড়বেন, সবসময় এই লটা মনে রাখতে হবে, হেরিং লটা। এটা যখন
মনে রাখবেন, তখন বুঝবেন যে রোগী কোন দিকে যাবে, বা এই রোগটার ভিতরে লিভারের সমস্যা আছে, তার আলসার হয়েছে, আপনি ওষুধ দিলে এর লিভারের সমস্যা যদি কমে তাহলে তার স্ক্রিন প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই যে প্রগনোসিসটা বললেন, এটা কিন্তু সঠিক মেডিসিন হইলে 100 কারেক্ট হবে। যে আপনি লিভারের সমস্যার জন্য মেডিসিন দিচ্ছেন, তার চুলকানি দেখা দিছে, মানে স্কিনে আইসা পড়ছে, লিভার ভালো হয়েছে, তার এই স্কিনে আসছে চুলকানি, ওই ঘাটা স্কিনে হয়েছে, এটাই হলো প্রগনোসিস। তখন কিন্তু আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না, বিশ্বাস বাড়বে। এটাই কিন্তু সবাই করতে পারে না। যে জানবে সে পারবে, যে জানবে না সে তো আর পারবে না। আমি না জানলে তো বলতে পারবো না আপনি ওষুধ খাওয়ার পরে কি হবো। দিয়ে দিলাম আমি লিভারের সমস্যার জন্য ওষুধ, হয়ে গেল শরীর চুলকানি, হাই হাই শরীর চুলকায়, তার তো এই চুলকানির জন্য এই ওষুধ আছে, দিয়ে দিলাম আরেকবার সাব টেস্ট করলাম। এইভাবে যদি চলতে থাকে, রুগী নয় 3 মাস, 5 মাস, 6 মাস, তারপর কিন্তু আপনার কাছে আর ভিড়বে না। এই কি আর ডাক্তার, একটা দেয় আরেকটা হয়, একটার পর একটা লাইগাই আছে। আপনি কিন্তু প্রগনোসিস করতেছেন না, শুধু একটার পর একটা লাগাতার ওষুধ দিয়ে যাচ্ছেন। এই হলো মূল কারণ দুর্নামের। ঠিক আছে, যখন এটা বুঝবেন, লেভেল অফ হেলথ করবেন, হেডিং ল গুলা ফলো করবেন, সমস্ত কিছু যখন মিলে একটা রুগীকে ট্রিটমেন্ট দিবেন, মানে আপনি পূর্ণাঙ্গ ভাবে জানার পরে যখন ট্রিটমেন্ট দেবেন, তখন আপনি এই সফলতাগুলো দেখতে পারবেন একদম আয়নার মতো। ঠিক আছে, এই যে এগনাস কাস্টাস, এই রুগী কিন্তু প্রথম দিক থেকে সে একটা বিধ্বস্ত অবস্থায় সে থাকে। দেখা যায় সে নেশাগ্রস্ত থাকে, নেশাগ্রস্তর ভিতরে একটা আছে মাস্টারবেশন, এটাও নেশা। এই মদ্যপান, বিভিন্ন অতিরিক্ত যে কোনো কিছু অতিরিক্ত ভাবে করার পরে তার কিন্তু একটা অন্যমনস্ক ভাব তৈরি হয়, থেকেই, এই কার্যকলাপের থেকে অতিরিক্ত যৌন ভোগের পরেও এই সমস্যা তৈরি হইতে পারে। তখন কি হবে, রুগী নিজে বুঝতে পারে সে অতিরিক্ততার কারণে তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, অথবা সে মদ্যপান করছে, অতিরিক্ত মাস্টারবেশন করছে, এই কারণে রুগীর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সে নিজে উপলব্ধি করতে পারবে, সেজন্য তার স্বাস্থ্যের উপরে তার একটা উদ্বেগ, চিন্তা হবে, এবং এইগুলা চিন্তা করতে করতে সে বিষণ্ণতায় ভুগবে। অল অল টাইম ডিপ্রেস, তার শরীরকে নিয়ে চিন্তা করে। সে একটা কাজে গেছে, ওই কাজে মন নাই, হঠাৎ করে তার তার শরীর নিয়ে চিন্তা করতেছে, তখনই সে এই যে ভুল করে বসবে। যে কাজটা করতেছে, কি করতেছিল, হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে যাবে যে আমি আসলে কই ছিলাম, কই থেকে কি করতেছিলাম, অথবা বাজার করতে গেছে, এই যে ভোলা মন, এটা কই থেকে আসছে, কিভাবে, এগুলো সবই কিন্তু বুঝতে হবে। একটা ওষুধ কিন্তু এমনি এমনি হয় না, এগুলো কিন্তু প্রুভিং করার পরে এগুলো আসছে। এগুলো কিন্তু প্রাণীর উপরে কোনোটাই প্রুভিং করে নাই। এগুলো প্রত্যেকটা মেডিসিন, হোমিও মেডিসিন, প্রত্যেকটা মানুষের উপরে প্রুভ করার পরে এগুলো এই মেটার মেডিকেল লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো জানেন। এজন্যই কিন্তু হোমিও ওষুধ কোনোদিন একটা আবিষ্কারের পরে ব্যান হয় না এখন পর্যন্ত। এই যে এই ওষুধ বাদ, এটা এরকম কাজ করছে বাদ, এটা ব্যান, এরকম কিন্তু এখন হয় নাই। এলোপ্যাথি কিন্তু অহরহ হচ্ছে, ভ্যাকসিন কোন, মেডিসিন কোন, এইগুলা অহরহ কিছুদিন ভালো কাজ করে, তারপরে দেখা যায় যে ওইটা বাদ, এরকম কিন্তু হচ্ছেই প্রতিনিয়ত। এই আচ্ছা স্যার, কারণে এ বিষয়ে একটা কথা ছিল, এই যে ভ্যাকসিনের কথা বলছেন, এই যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, হামের অথবা টিটি টিকা যে হয়ে থাকে মেয়েদের দিতে হয়, এই যাবতীয় এগুলোর কি কোনো প্রভাব মানে শরীরের উপর পড়ে, বা এগুলো কি দেওয়া উচিত বা উচিত না, কোনটা ঠিক? এটা তো প্রতিনিয়ত দিয়ে আসতেছে, কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিনেরই একটা সাইড এফেক্ট আছে, ওগুলা কিন্তু প্রতিনিয়ত আমাদের উপরে পড়ে। ঠিক আছে, এগুলা পরে যে বাচ্চাদের, এই যে কিছু কিছু বাচ্চা আছে যে অনেক লাভ ধাপ পারে, কিছু কোন আমার সঠিক মনে আসতেছে না, কি একটা টিকা আছে, ওইটা দেওয়ার কারণে ওই বাচ্চাদের এটা হয়ে যায় এরকম। ওই বাচ্চাদের দেয় যে টিকাটা, ওই বাচ্চারা অতিরিক্ত চঞ্চল হয়ে যায়, অতিরিক্ত লাফালাফি পারে, এই টিকাটা দেওয়ার পর থেকেই কার্যকলাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলা এখন স্যার, আমরা আমাদের ফ্যামিলি থেকে বা আশেপাশে যদি কেউ জিজ্ঞেস করে যে টিকাগুলো দেওয়ার পর তো এরকম সাইড এফেক্ট হচ্ছে, এখন টিকাগুলো কি দিবে নাকি দিবে না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? এখন তো আসলে টিকা এগুলা কম্পালসারি দিতে হয়। ঠিক আছে, এই যে করোনার টিকা, আমি কিন্তু করোনার টিকা বাধ্যতামূলক ভাবে একটা দিছি ফ্যামিলির চাপে, তারপরে আমি আর দিইনি। আর আমিও স্যার আব্বা আম্মা একটা দিচ্ছি, কলেজে লাগতেছিল সেই জন্য, আরগুলো দিই নাই। এরকম। টিকা দেওয়ার পরে আমার প্রচন্ড জ্বর আসছিল। টিকা দেওয়ার পরে যে জ্বর আসে, এটা কিন্তু ভালো। এটা কি জন্য জ্বর আসে জানেন? না স্যার। আ- অ্যাকশন আপনার করছে সেই জন্য, অ্যাকশন আপনার করছে ভাইটাল ব্যাকটেরিয়া। ফোর্স ওই টিকার
যে আসে নতুন একটা যে আসলো ভিতরে একটা, এটার সাথে প্রতিরোধ সৃষ্টি করে। এই যে জ্বর, আমাদের জ্বর আসে, জ্বরটা কি জন্য আসে? এটাও কিন্তু এরকম বাইরে থেকে অথবা ভিতরে কোনো একটা আহ, প্রতিরোধ করে, যখন ভাইরাস থাকুক ব্যাকটেরিয়া থাকুক কোনো কিছু প্রতিরোধ করার কারণেই এই জ্বরটা আসে। যখন ব্লাডটা গরম হয়, অতিরিক্ত চলাচল করে, যখন ব্লাডটা কিন্তু গরম হয়ে যায়, রক্ত যখন গরম হয় তখন কিন্তু ওই যে পানি ফুটায়, পানি ফুটানোর পরে কিন্তু জীবাণু থেকে মুক্ত হয়। এই জ্বরটা ওই রকমই, যে জীবাণু যদি শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে এই রক্ত গরম হয়। যে পর্যন্ত জীবাণুটা না মরবে এই রক্ত কিন্তু আরো বেশি তাপ উৎপাদন করতে থাকে। কিছু কিছু মানুষ আছে দেখা যায় যে 100, 2, 3 জ্বর আসলে এরকম হয়, তার ভাইটাল ফোর্স অনেক ভালো, সে প্রতিরোধ করতে পারে। জ্বর হয়, এক রাত্রের মধ্যে জ্বরটা আবার চলে যায়। এমন কিছু মানুষ আছে যে তাদের ভাইটাল ফোর্স অত্যাধিক ভালো কারণে সে যে কোনো জীবাণুকে এইভাবে প্রোটেক্ট করার ফলে এই হয় জীবাণু মরবে না সে মরবে, এরকম একটা সৃষ্টি হয়। যখন জীবাণুটাকে মেরে ফেলে তখন আপনা আপনি জ্বরটা কিন্তু চলে যায়। এই জ্বরটাকেই এই নাপা টাপা খায়া থামানোর ফলে কিন্তু জ্বর চলে যায় আবার আসে, চলে যায় আবার আসে, এরকম কিন্তু হয়। আপনাদের হয়েছে নাকি জানি না, এরকম হয়। জ্বর আসলে সাথে সাথে নাপা খাইলে জ্বর ঠান্ডা হয়ে যায়, শরীর ঘামে, আবার আসে জ্বর। সে কাজটা সম্পূর্ণ করতে পারে নাই, যে আপনার ভিতরে একটা জাম ঢুকছে সেটাকে মারতে পারে নাই বিধায় সে তাপ উৎপন্ন করছিল। এখন আপনি হঠাৎ করে আরেকটা ঢেল দিয়ে দিলেন তাপ থামায়, মানে বরফ দিলেন যে তুমি থামো, তো কিছুক্ষণের জন্য থামে, আবার দেখা যায় যে জ্বর উঠে। এই জীবাণুটা মারার জন্য মূলত এই ভাইটাল ফোর্স, জীবনী শক্তি একটা যুদ্ধ করার করে, তখন ডিফেন্সটা যখন করে তখনই মূলত জ্বরটা আসে। এই যে টিকা দেওয়ার ফলেও কিন্তু সে একটা ডিফেন্স সিস্টেম দাঁড় করা, এজন্য কিন্তু জ্বর আসে। আবার যাদের ডিফেন্স কম তাদের কিন্তু জ্বরটা আসে না। হ্যালো, আমার কারেন্ট চলে গেছে, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায়, জি, শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছিল তো জেনারেটর আসলো। ঠিক আছে, আজকের মেডিসিন কি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসল মূল কথাটা কি? আজকে মেডিসিন ছাড়াই অনেক অপ্রাসঙ্গিক কথা বলছে। অপ্রাসঙ্গিক না, এগুলা জানা দরকার সবারই আসলে। এই বিষয়গুলা ক্লিয়ার থাকা ভালো। আপনাদের স্যার, যদি এই অ্যাগনাস জি, কাস্টের রোগীর ইচ্ছা অনিচ্ছাটা একটু বলবেন আবার একটু। আচ্ছা, কারেন্ট চলে গেছে। এদের অনিচ্ছা হচ্ছে পানীয়, ঠিক আছে, পানীয় তারা কম করে, এরা পছন্দ করে। আর খোলা বাতাসটা তাদের খুব ভালো লাগে, আর চাপে তারা আরাম পায়, ঠিক আছে। আর এদের যে বৃদ্ধিটা এটা কিন্তু জন অপব্যবহার অথবা বড় কোনো ভারী কাজ করলেও কিন্তু তাদের বাড়ে, রোগটা বাড়ে। আর গরম ঘরে আর স্পর্শে এটা বাড়ে, ঠিক আছে। আর এই রুগী মানে অ্যাগনাস কাস্টের রুগী বেশিরভাগ যদি পান তাদের কিন্তু 2-3টা ইতিহাস থাকতে পারে, যে যৌন অপব্যবহার, বারবার গনোরিয়া আক্রান্ত হয়েছে, এটা এগুলা সাপ্রেস্ট করছে, অথবা এই বেশিরভাগ ভারী কাজ, ভার উত্তোলন করার কারণে দেখা যায় যে এই সমস্ত আপনার রোগগুলা দেখা যায়, এই লক্ষণগুলা সৃষ্টি হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, বারবার গনোরিয়া আক্রমণের ইতিহাস থাকবো, তারপরে আপনার যৌন অপব্যবহার, অত্যাধিক ভারী কাজ করার ফলে এই রোগগুলা সৃষ্টি হতে পারে। মানে কারণ হিসেবে আমরা এগুলা ধরতে পারি, যে যখন ইতিহাস নিবেন তখন এই ইতিহাসগুলা আছে নাকি আপনারা একটু লক্ষ্য করতে হবে, ঠিক আছে।
এটার মেইন ক্রিয়াস্থলটা কোনটা? এটা হলো সেক্সুয়াল অর্গান। মন 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 আর সেক্সুয়াল অর্গান সাথে মনে করেন যে একদম রিলেটেড, ঠিক আছে। আর নার্ভাস সিস্টেম, এগুলা নার্ভাস সিস্টেম। আর আছে আপনার এনাসটাও আছে, মানে এনাস আর চক্ষু, এইগুলাই মূলত বেশিরভাগ ক্রিয়াটা এই অঞ্চলেই করে, ঠিক আছে। এই আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আনমিট করেন। কোন ভাইয়ের জানি এই হ্যাঁ, আনমিউট করেন। স্যার ক্লাসের সময় তো শেষ হয়ে গেছে, আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে তো। এটার পরবর্তী ওষুধ কোনটা? পরবর্তী ওষুধ এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমার এই লিস্ট দেখে বলবো না ইনশাল্লাহ। পরবর্তী মেডিসিন, ঠিক আছে, মেসেজ দিয়ে দিব। আর আজকের ক্লাস বিষয়ে জি জি স্যার বলছি অ্যাগনাস ক্লাস কাস্টের টাইম হয়ে রোগীর গেছে। পরবর্তী মেডিসিন কোনটা? পরবর্তী মেডিসিন আসলে এগুলা পরবর্তী মেডিসিন, পরে প্রতিষেধক, এগুলা আমি ওইভাবে বলবো না, কারণ আপনার রোগীর উপর ডিপেন্ড করবে পরবর্তী মেডিসিনটা। এগুলা থাকে, লেখা থাকে, কিন্তু এগুলা আমরা আমরা যেভাবে স্যারদের কাছ থেকে শিখছি, ঠিক আছে, এগুলা আসলে ওইরকম ভাবে আমাদের বলে নাই। পরবর্তী মেডিসিন যেটা আসবে আপনার রোগী লিপি অনুযায়ী, পরবর্তী মেডিসিন যেটা আসবে সেটাই হবে পরবর্তী মেডিসিন। এখানে বই লেখা ফলো করা যাবে না। এখন এগনাস কাজ দিলেন, তারপর আপনার রোগীর লাইকোপোডিয়াম আসতে পারে, বেলেডোনাও আসতে পারে, মার্কসেলও আসতে পারে। এটা স্পেসিফিক কোনো পরবর্তী মেডিসিন এইভাবে বইয়ে যে লেখা আছে ওগুলো একটু ফলো না করাই ভালো, ঠিক আছে। থ্যাংক পরে ইউ স্যার। প্রতিষেধক আছে, দেখা যায় যে নাক্স অথবা ক্যাম্পর, এগুলা থাকে, লেখা থাকে। এগুলা আসলে কতটা গ্রহণযোগ্যতা এটা এখন পর্যন্ত ওইরকম ভাবেই করছে, কিন্তু এটা ওইরকম ভাবে ফলো করেন না, ঠিক আছে। যেটা আসবে, যে রুগী আপনি ফলো আপ করবেন তো রেগুলার, তখন আপনার তার পিকচারটা চেঞ্জ হবে। তখন আপনি পরবর্তী কোন মেডিসিনটা আসলো, আসলে এই মেডিসিনটা আসলে, তাহলে আপনি ওই মেডিসিনটা প্রয়োগ করলেন। ওইভাবে আপনি পরবর্তী মেডিসিন সিলেকশন করলেন, ঠিক আছে। স্পেসিফিক ভাবে যেগুলা বই লেখা থাকে ওটা ফলো না করাই ভালো। আপনার কাছে রুগী যেটা আসলো পরবর্তীতে ওইটা দিবেন, ঠিক আছে। হুম। আচ্ছা, ক্লাসের সময় শেষ, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ নেক্সট সো মাচ। ক্লাসে। ওকে। স্যার আসসালামু আলাইকুম। সাউন্ড ওয়ালাইকুম সিস্টেমটা খুবই কম। গতকাল ম্যাম করেছিল, অনেক স্পষ্ট ক্লিয়ার ছিল, কিন্তু স্যাররা যখন ক্লাস করায় তখন জি। সাউন্ডটা খুবই কম আসে।